আরেকটি নতুন এপিসোড নিয়ে এলাম। এটাও আমেরিকা এবং তার বিচার ব্যবস্থা সম্পর্কিত। 1950 সালের 25শে জুন থেকে 1953 সালের 27শে জুলাই পর্যন্ত কোরিয়াতে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে ইতিহাসে সবাই জানে যে কোরিয়ান ওয়ার। এই কোরিয়ান ওয়ারে দুপক্ষ ছিল সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া, কিন্তু এটাকে বলা প্রক্সি ওয়ার, এবং পিছনে ছিল নর্থ কোরিয়ার পিছনের সোভিয়েত ইউনিয়ন এবং চীন, আর দক্ষিণ কোরিয়ার পক্ষে ছিল আমেরিকা এবং তার যে দোসর সমস্ত দেশ, ইউরোপ বা পশ্চিম এশিয়ার যে সমস্ত দেশগুলো। সাউথ কোরিয়া তো সেইভাবে তার তো ব্যাপার কিছু ছিল না, যে প্রাকৃতিক বা অন্যান্য সম্পদ আমেরিকার উপর নির্ভরশীল, এবং আমেরিকাতে থেকেই তার অস্ত্রশস্ত্র সমস্ত সরবরাহ করা হতো, এবং তার জন্য সবথেকে বেশি দরকার ছিল স্টিলের, আয়রন অ্যান্ড স্টিল। তো সেখানে ইয়ংটাউন স্টিল অ্যান্ড ইয়ংস্টাউন শিট অ্যান্ড টিউব কোম্পানি ভার্সাস সয়ার একটা কেস হয়। তো এই মামলাটা ছিল তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের টাইমে। 1952 সালে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়ে বলে যে হ্যারি ট্রুম্যান বলেছিলেন যে এই ইস্পাত কারখানাতে কোনো রকম এই ধর্মঘট করা চলবে না। কিন্তু সুপ্রিম কোর্ট বলে যে প্রেসিডেন্ট হ্যাড এক্সিডেড কনস্টিটিউশনাল অথরিটি অ্যান্ড এই যে স্ট্রাইক, এটাকে যে বেআইনি ঘোষণা করার অধিকারটা একদম স্ট্রাইক ডাউন করে দেন আমেরিকান সুপ্রিম কোর্ট। আরেকটা উদাহরণ হচ্ছে প্রেসিডেন্ট নিক্সনের। আমরা সবাই জানি যে ওয়াটারগেট কেলেঙ্কারি 1968 সালে তার যে ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বীর ঘরে আড়ি পাতার যে ঘটনাটা, তা সেখানে তদন্তকারীরা নিক্সনকে বলেন যে তার যে টেপ যেটা তিনি সংগ্রহ করেছিলেন সেটা জমা দিতে হবে, এবং নিক্সন সেটা দিতে অস্বীকার করেন, বলেন যেটা হচ্ছে এক্সিকিউটিভ প্রিভিলেজ, অতএব এটা দেওয়া হবে না। কিন্তু সুপ্রিম কোর্ট তাকে দিতে বাধ্য করে, এবং সেটাই ছিল তার রাজনৈতিক মৃত্যুবান, এবং তার ফলে নিক্সনকে পদত্যাগ করতে হয়। তারপর আরেকটা মামলা হচ্ছে যে হামদান ভার্সাস রাউন্সফেল্ড 2006 জর্জ ডব্লিউ বুশ এর আমলে। ব্যাপারটা হচ্ছে কি 2001 সালে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যে ঘটনা ঘটেছিল 9/11, সেই 9/11-এ জর্জ বুশের বাহিনী গিয়ে যাদেরকে ধরে নিয়ে এসেছিল তাদেরকে গুয়ান্তানামো বলে পৃথিবীর সব থেকে কুখ্যাত যে জেল আছে সেই জেলে তাদেরকে রেখে তাদেরকে একটা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যবস্থা করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট বলে যে এটা গভর্নমেন্টের যে গভর্নমেন্ট মানে তার লিমিট এক্সিড করে গেছে, এবং ওয়ার টাইমের পাওয়ারটা এখানে যেভাবে ইউজ করেছে সেটা মোটেই সঠিক হয়নি, অতএব সেই ট্রাইব্যুনালটা ক্যান্সেল হয়ে যায়। এরপরে আরও একটা উদাহরণ হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ কমার্স ভার্সাস নিউ ইয়র্ক, এই একটা মামলা হয়েছিল এই এখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়তে। এবং ব্যাপারটা হচ্ছে কি যে তিনি চেষ্টা করেছিলেন যে সিটিজেনশিপের সঙ্গে সেন্সাস ব্যাপারটাকে একত্র করে দিতে। এখানেও সুপ্রিম কোর্ট বলে যে গভর্নমেন্টের এক্সপ্লেনেশন ওয়াজ ইনঅ্যাডিকুয়েট অ্যান্ড মিসলিডিং, অর্থাৎ সেন্সাসের সঙ্গে কিন্তু এই যে জনগণনা এই সিটিজেনশিপের ব্যাপারটা কিন্তু ট্যাগ করে একত্রে কাজ করা চলবে না। এবং শেষমেশ জো বিডেন, যিনি ঠিক এর আগের যে টার্মের যে রাষ্ট্রপতি, তিনি প্রচুর ছাত্রছাত্রীর যে স্কলারশিপ বা লোন এই সমস্ত ব্যাপার তিনি একদম এক কথায় নাকচ করে দিয়েছিলেন, এবং সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলে যে এর ক্ষেত্রেও কিন্তু বিডেন তার যে অধিকারের সীমা লঙ্ঘন করেছেন। অতএব আমেরিকার যে বিচার ব্যবস্থা বা তার যে সুপ্রিম কোর্ট, তার যে প্রেসিডেন্ট বা কংগ্রেসের উপর তার যে বিশাল প্রভাব, সেটা তো অস্বীকার করার নয়, এবং এটাই হচ্ছে জাতীয় পর্যায়ে বা যুক্তরাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার নিয়ে আমেরিকান প্রেসিডেন্ট বা কংগ্রেসের যে আইন কানুন বা তার যে স্টেপগুলো, সেগুলো কিন্তু এই সুপ্রিম কোর্টের কাছে এসে শেষ পর্যন্ত পরাভূত হয়। সবসময় যে হয়েছে তা নয়, কিন্তু এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় বা যেটাকে ফেডারেল জুডিশিয়ারি,
এর আগে যে এপিসোডটা করেছিলাম সেই এপিসোডটা ছিল কিন্তু স্টেট জুডিশিয়ারির ওপরে। স্টেট জুডিশিয়ারির ব্যাপারটা কি সেটা এক পলকে একটু দেখে না যাক, তারপর আবার এই ফেডারেল জুডিশিয়ারিতে আসছি। কারণ এই ফেডারেল জুডিশিয়ারি এবং স্টেট জুডিশিয়ারির বেশ কিছু কমন জায়গা আছে, তেমনি আবার রয়েছে বেশ কিছু ডিফারেন্ট জায়গা। মানে হোয়াই দিস ইজ ফেডারেল অ্যান্ড হোয়াই দিস ইজ স্টেট, সেটা তো এই আগের যে এপিসোডটা ছিল তার একটু ঝলক দেখে নিন, তারপর আলোচনাতে আসছি। দেখলেন তো এই হচ্ছে কিন্তু স্টেট জুডিশিয়ারির সঙ্গে একটা ফেডারেল জুডিশিয়ারির পার্থক্য। এই জন্যই এটাকে বলা হয় ডুয়াল জুডিশিয়ারি। 1789 সালে আমেরিকাতে যখন তার এই সংবিধান যখন লাগু হয় তখন 13টা মাত্র প্রদেশ ছিল। পরবর্তীকালে একে একে আরও অনেক প্রদেশ এসে এখন তো সেটা 50টা প্রদেশের সমষ্টি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কিন্তু যখন তারা প্রথম এসেছিল তখন কিন্তু এই যে 13টা স্টেট বা পরবর্তীকালে আরও যে স্টেটগুলো এসেছিল, এরা কিন্তু মনে হচ্ছে যেন কিছু অপরিচিত, মানে যাদের সঙ্গে একজনের সঙ্গে আরেকজনের সম্পর্কবিহীন এরকম কিছু লোককে একটা ঘরে ঢুকিয়ে দিলে যেভাবে তারা থাকে ঠিক সেরকম ব্যাপার হচ্ছে। একের সঙ্গে একের সবসময় মতবিরোধ হচ্ছে, যেমন কারো হচ্ছে বর্ডার, কারো হচ্ছে পপুলেশন এক্সচেঞ্জ, কারো হচ্ছে নদীর জল বন্টন, কারো হচ্ছে এক দেশ থেকে আরেক দেশ, এক রাজ্য থেকে আরেক রাজ্যে বাণিজ্য, এই ব্যাপারটা পায়। তো তখন যে সংবিধানের বিশেষজ্ঞরা বললেন যে এইখানে কিন্তু একটা ফেডারেল একটা বিচার ব্যবস্থা থাকা উচিত, যেটা কিন্তু ইন্টারস্টেট ম্যাটার্সকে বা জাতীয় পর্যায়ে যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলোকে যাতে ঠিক মতো করে দেখাশোনা করতে পারে বা তার বিচার বিধান করতে পারে। সেই উপলক্ষেই কিন্তু 1840 সালে সম্ভবত এই নতুন যে আর্টিকেল 3 অফ ইন্ডিয়া আমেরিকান কনস্টিটিউশন সেটাকে নিয়ে আসা হয়, এবং তার যে 3 নম্বর সেকশন, সেই 3 নম্বর সেকশনে কিন্তু কংগ্রেসকে ক্ষমতা দেওয়া হয় সুপ্রিম কোর্ট গঠন করা, তার ক্ষমতা বা তার যে আরও অন্যান্য ব্যাপারগুলো নির্ধারণ করা। সেকশন 1 রিলেটস টু ক্রিয়েশন অফ ফেডারেল সুপ্রিম কোর্ট। সেকশন 2 রিলেটস টু কি পাওয়ার্স, মানে কি ব্যাপারে এই যে সুপ্রিম কোর্ট কাজ করবে বা সুপ্রিম কোর্টের আন্ডারে যে সমস্ত কোর্ট, যেটাকে বলে সুপ্রিম কোর্টের যে সার্কিটটা কিংবা এই বিচার বিভাগ কীভাবে কাজ করবে। এবং 3 নম্বর হচ্ছে ট্রিজন, অর্থাৎ দেশদ্রোহিতার ব্যাপারে সুপ্রিম কোর্ট কীভাবে কী কাজ করতে পারে, এবং তার জন্য একটা লিস্ট অফ জুরিসডিকশন বা সাবজেক্ট জুরিসডিকশন করে দেওয়া হয়েছিল। যে দেখুন, ইন্টারপ্রিটেশন অফ ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশন, অর্থাৎ কিনা আমেরিকান সংবিধানের যে মানে ব্যাখ্যা যে সব থেকে মানে উচ্চ যে অধিকারী সেটা হচ্ছে এই সুপ্রিম কোর্ট। ফেডারেল ল মানে জাতীয় পর্যায়ে যে যুক্তরাষ্ট্রীয় যে আইন, সে ব্যাপারে আইনের ব্যাপারে দেখাশোনা করার কাজটাও কিন্তু এই সুপ্রিম কোর্টই করবে। তারপর বিভিন্ন দেশের সঙ্গে যে চুক্তি আছে, ট্রিটিজ উইথ ফরেন কান্ট্রিজ, তারপর ডিসপিউট বিটুইন ডিফারেন্ট স্টেটস, এগুলো সবই হচ্ছে জাতীয় পর্যায়ে। তারপর কেসেস ইনভলভিং অ্যাম্বাসাডার্স অ্যান্ড ফরেন ডিপ্লোম্যাটস, তারপর ব্যাংক্রাপসি, টেরোরিজম, ট্যাক্স ইভেশন, সাইবার ইভেশন, সাইবার ক্রাইম, ড্রাগ ট্রাফিকিং। তারপরে আরও এখনকার দিনের যে ট্রাম্পের আমলে যেটা দেখতে পাচ্ছি সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে যে ইমিগ্রেশন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অর্থাৎ কেনা আইপি, পেটেন্ট, এই সমস্ত, এগুলো তো কোনো একটা নির্দিষ্ট স্টেটের ব্যাপার না, এগুলো সবই হচ্ছে জাতীয় পর্যায়ে ফেডারেল কোর্টের ব্যাপার। এবং তারপরে আছে সিভিল রাইটস,
ইন্টারস্টেট কমার্স, আরও কত রকমের। এই জন্য কিন্তু মানে একটা সার্কিট অফ কোর্টস করা হয়েছিল, সুপ্রিম কোর্ট এবং তার আন্ডারে বেশ কিছু অ্যাপেলেট কোর্ট এবং তার আন্ডারে হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট। এই যে ডিস্ট্রিক্ট কোর্ট, এই ডিস্ট্রিক্ট কোর্টের ব্যাপারটা তো এর আগের এপিসোডে ব্যাখ্যাই করেছি, এবারও আরেকবার বলছি যে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য এই মানে দেশকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে এবং এই যে প্রাথমিক যে ভাগটা সেটাকে বলে ডিস্ট্রিক্ট, এবং এই ডিস্ট্রিক্টের হাতেই কিন্তু ফেডারেল লয়ে এর মধ্যে কিন্তু সিভিল ক্রাইম, এই যেগুলো ব্যাখ্যা করলাম সিভিল ক্রাইম দুটোই আছে। তো এইভাবে কিন্তু ওখানকার এই বিচার ব্যবস্থাটা গড়ে হচ্ছে ফেডারেল জুডিশিয়ারি। এই ফেডারেল জুডিশিয়ারিতে সব থেকে নিচের যে তলাটা সেটা হচ্ছে যে 50টা প্রতিষ্ঠায় কিন্তু 94টা ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু ভাগ করা ডিস্ট্রিক্টতে ভাগ করা হয়েছে। এদের ফাংশন হচ্ছে প্রাথমিক যে ট্রায়াল মানে যে যেখানে সাক্ষ্য প্রমাণ থেকে শুরু করে সমস্ত কিছু তথ্য নির্ধারণ বা সত্যি নির্ধারণ, এই ব্যাপারগুলো যে কোর্টে দেখা হয় সেটাকে বলা হয় ট্রায়াল কোর্ট, এবং সেখানে এভিডেন্স, উইটনেস, জুরি ট্রায়াল, এই সমস্ত ব্যাপারগুলো তো সব থেকে নিচের ধাপে হয়, সেটাকে বলে ডিস্ট্রিক্ট কোর্ট। এবং এরকম 94টা ডিস্ট্রিক্ট রয়েছে, তার মধ্যে 91টা হচ্ছে বিভিন্ন স্টেটের এবং 3টে রয়েছে আলাদা করে, যেমন আর্টিকেল 4 ডিস্ট্রিক্ট, টেরিটোরিয়াল ডিস্ট্রিক্ট লোকেটেড ইন গুয়াম, ভার্জিন আইল্যান্ড অ্যান্ড নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস। এখানে 3টে আলাদা করে দেওয়া আছে, যেখানে কিন্তু ফেডারেল এবং স্টেট সব রকমই বিচার হয়, বাকি 91টাতে শুধু ফেডারেল হয়। এই যে ফেডারেল, এই 94টা ডিস্ট্রিক্টে কিন্তু সব শুধু রয়েছে 680-র অধিক কিছু বিচারপতি। এর যে উপরের ধাপটা সেটাকেই বলছে যে ফেডারেল কোর্ট অফ অ্যাপিলস, অর্থাৎ কিনা এটাকে বলে সার্কিট কোর্ট, অর্থাৎ 94-এর উপরের ধাপটা হচ্ছে 13, অর্থাৎ কিনা রাফলি 7টা যে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট, মানে তাদের হায়ার যে কোর্ট সেটা হচ্ছে এক একটা অ্যাপিল সার্কিট অ্যাপিল কোর্ট, এরকম 13টা অ্যাপিল কোর্ট আছে। সেটা হচ্ছে 11টা রিজনাল সার্কিট, একটা ডিসি সার্কিট, একটা ফেডারেল সার্কিট। কোথায় কোথায় এই রিজনাল সার্কিটগুলো রয়েছে? বোস্টন, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, রিচমন্ড, নিউ অরলিন্স, সিনসিনাটি, চিকাগো, সেন্ট লুইস, স্যান ফ্রান্সিসকো, ডেনভার, অ্যাটলান্টা, ওয়াশিংটন, এই সমস্ত। এর সঙ্গে আরও রয়েছে যে আরও দুটো রয়েছে ওয়াশিংটন ডিসিতে, এবং আরেকটা হচ্ছে ফেডারেল একটা অ্যাপিলেট কোর্ট আছে। তাদের কাজকর্ম মানে অনেকাংশেই কিন্তু ওই স্টেট এবং যে ফেডারেল দুটো মিলিয়ে তাদের কাজ, এই জন্য এদেরকে আলাদা করে রাখা আছে। এবং এই 13টা যে সার্কিট অ্যাপিল কোর্ট রয়েছে তাতে সব শুধু 179 জন সার্কিট জাজ রয়েছে। এদের সবার উপরে রয়েছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট কিন্তু বসে ওয়াশিংটন ডিসিতে। এতে কোর্ট যদি একটা, এতে 9 জন বিচারপতি, 9 জন বিচারপতির মধ্যে একজন হচ্ছে চিফ জাস্টিস, আর বাকি 8জনকে বলা হয় অ্যাসোসিয়েটেড জাজ। এর বাইরে এই যে সার্কিটের মধ্যেও কিন্তু ঠিক মানে সমান স্ট্যাটাসের নয়, কিন্তু রয়েছে ব্যাংক্রাপসি কেস, অর্থাৎ কিনা দেউলিয়া ঘোষণা করা। একজনকে যদি দেউলিয়া ঘোষণা করা হয় তার গোটা পৃথিবী, গোটা মানে দেশেই তার একটা প্রভাব পড়ে। সেই জন্য এই ব্যাংক্রাপসি কেস কিন্তু এটাকে ডিস্ট্রিক্ট কোর্টের সঙ্গে অ্যাটাচ করা আছে, এটা হচ্ছে অ্যাটাচড কোর্ট, এবং ডিলস উইথ ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি, এবং এরকম 350 জনের বেশি এরকম ব্যাংক্রাপসি মানে জাজে রয়েছে। আর স্পেশালাইজড আরও কোর্ট রয়েছে, যেমন কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড, তারপরে ট্যাক্স কোর্ট, কোর্ট অফ ফেডারেল ক্লেমস, এই সমস্ত। তো এইটা হচ্ছে মোটামুটিভাবে সাংগঠনিক যে স্ট্রাকচার, অর্থাৎ কিনা অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অর্থাৎ একটা সুপ্রিম কোর্ট, 13টা সার্কিট কোর্ট অফ অ্যাপিল এবং 94টা রয়েছে এই ডিস্ট্রিক্ট কোর্ট। এইবারে ব্যাপারটা হচ্ছে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন আর অ্যাপেলেট জুরিসডিকশন, অর্থাৎ কিনা প্রথম যেখানে যে কেসটা মানে মামলাটা যেখানে শোনা হচ্ছে সেটা হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন, আর যেখানে নিচের তলা থেকে যখন কোনো অ্যাগ্রিভড হয়ে যেই যখন কোনো একটা মামলা উপরে কোর্টে আসে তখন সেটাকে বলে অ্যাপেলেট। তো এইখানে অরিজিনাল জুরিসডিকশন কিন্তু রয়েছে একদম নিচে ডিস্ট্রিক্ট কোর্টে, আর একটা রয়েছে সুপ্রিম কোর্টের মধ্যেখানে অ্যাপেলেট কোর্টের কিন্তু কোনো অরিজিনাল জুরিসডিকশন, নামটাই তো অ্যাপেলেট।
এবারে যেমন ধরুন যে আজকে দুটো স্টেটের মধ্যে যখন কোনো একটা ব্যাপারে বিবাদ হয়েছে, তখন সেটাকে তো সুপ্রিম কোর্ট ছাড়া তো অন্য কোথাও কোনো ডিস্ট্রিক্ট কোর্টের পক্ষে তো দুটো স্টেটের মধ্যে যে বিবাদ হয়েছে সেটাকে তো মানে মীমাংসা করা সম্ভব না। তা সেই জন্যে এই ব্যাপারটা তা এবারে এটা হচ্ছে অরিজিনাল সাইড, আরেকটা হচ্ছে অ্যাপেলেট সাইড, নিচ থেকে যেটা উপরে আস্তে আস্তে ধাপে ধাপে উপরে আসছে সেটা হচ্ছে অ্যাপেলেট সাইড। এবং অ্যাপেলেট সাইড সেটা দুটোতেই হয়, অ্যাপেলেট কোর্টও হয় এবং সুপ্রিম কোর্টও হয়। আরেকটা জিনিস হচ্ছে কনকারেন্ট জুরিসডিকশন। হোয়াট ইজ কনকারেন্ট জুরিসডিকশন? যেখানে স্টেট এবং ফেডারেল দুটো কোর্টই কিন্তু একই ব্যাপার শুনতে পারে, যেহেতু অনেক ক্ষেত্রে আমাদের যেমন এখানে রয়েছে সংবিধানে যেমন রয়েছে জয়েন্ট লিস্ট, যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনেরই সেখানে সমান ক্ষমতা রয়েছে, তেমনি এখানে রয়েছে কনকারেন্ট জুরিসডিকশন। বোথ স্টেট অ্যান্ড ফেডারেল কোর্টস হ্যাভ অথরিটি টু হিয়ার দ্য সেম টাইপ অফ কেসেস। ইন সাচ এ সিচুয়েশন the case may be filed in either of the court depending on the law and circumstances. সাপোজ একটা স্টেটের সিটিজেনের একটা সিভিল রাইটস মামলা হয়েছে, তা সেক্ষেত্রে এই মামলাটা কোথায় শোনা হবে? সিভিল রাইটস, তার মানে সেটা হচ্ছে এই ফেডারেল লয়ের মধ্যে পড়ে, কিন্তু যেহেতু একটা স্টেটের মধ্যে হয়েছে অতএব স্টেটের মধ্যে হতে পারে। এবং ইফ ইট ইজ এ স্মল ম্যাটার তাহলে তো এসব ক্ষেত্রে জুরিসডিকশনগুলো কিন্তু একই। সেই জন্যে এখানে নির্দিষ্ট কোড করা আছে যে একই যদি কনকারেন্ট লিস্টে যদি মামলা হয় তাহলে সেটা কোন কোর্ট কখন শুনবে। যদি বৃহত্তর বা যদি একাধিক স্টেট জুড়ে যদি ব্যাপারটা হয় তাহলেই একমাত্র ফেডারেল কোর্ট শুনবে, তা না হলে মামলা অ্যাগ্রিভড পার্সন যে স্টেটে আছে সেই স্টেটের ডিস্ট্রিক্ট কোর্ট বা কাউন্টি কোর্ট এই ব্যাপারটা শুনবে। এটাকেই বলে কনকারেন্ট। আরেকটা হচ্ছে ডাইভার্সিটি জুরিসডিকশন। ডাইভার্সিটি জুরিসডিকশন মানে হচ্ছে যে আজকে একটা স্টেটের একজনের সঙ্গে এ স্টেটের সঙ্গে বি স্টেটের একজন মানুষের বা কোম্পানির যদি কোনো রকম বিবাদ হয় তাহলে সেটা কোথায় যাবে? এখানে বলাই আছে আমেরিকান কোর্টে কিন্তু জুরিসডিকশন ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে কী ঘটনা ঘটেছে, কোথায় ঘটেছে, কাদের মধ্যে ঘটেছে, এবং যে ডিসপিউটটা তার মনিটারি ভ্যালু কত। যদি $75,000 নিচে হয় তাহলে সেটা কিছুতেই আর ফেডারেল কোর্টে যাবে না, সেটা যাবে কিন্তু স্টেট কোর্টে। তো দিস ইজ ডাইভার্সিটি ইস্যু। তাই এই যে মামলাগুলো যারা শোনেন, এই মামলাগুলো যারা শোনেন তাদের মানে কীরকম কী যোগ্যতা বা বয়স। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমেরিকান সংবিধানে কিন্তু কোথাও মানে জজেদের বা মানে বিচারপতিদের শিক্ষাগত যোগ্যতা, বয়স এই সমস্ত কিন্তু কোথাও নির্দিষ্ট করে কিছু বলা নেই। সেই কবেকার আইন, আজকে প্রায় 250 বছরের বেশি হয়ে গেছে এই দেশটার যে বিচার ব্যবস্থা। ন্যাচারালি প্রথম থেকে যেটা হয়ে আসছে সেটাই এখনও চলছে লিখিতভাবে, কিন্তু প্র্যাকটিক্যালি ব্যাপারটা তো ঠিক সেরকম নয়। সেই জন্য ফেডারেলের যে ডিস্ট্রিক্ট কোর্ট, যেটা লোয়েস্ট লেভেল অফ কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, কিন্তু সেটা আমেরিকার মতো দেশে মাত্র 94টাতে আছে 680 জন এরকম জজ। তাদের জন্য এখন যা দেখা যাচ্ছে তাতে তাদের যে মোটামুটি অ্যাভারেজ যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে তার একটা ল ডিগ্রি তো থাকতেই হবে, যেটাকে বলে জুরিস ডক্টর। জুরিস ডক্টর মানে হচ্ছে জেডি, তো সংক্ষেপে বলে জেডি, জুরিস ডক্টর। এবং তাকে তো সিনিয়র লয়ার বা প্রসিকিউটর হতেই হবে, সম্ভবত একটা স্টেট জাজ যদি হয় তাহলে আরও ভালো, এবং বয়সটা 40 থেকে 60-এর মধ্যে হতে হবে, এবং লং লিগাল এক্সপিরিয়েন্স হবে তো বলাই বাহুল্য। ব্যাপারটা হচ্ছে তার যে সিভি অর্থাৎ কারিকুলাম ভিটে, সেটা তো আবার ওপর দিকে যাবে, তো সবাই তো সেটাকে অথরিটিটা তো সে চেক করবে। চেক করার পর শর্ট লিস্টিং হবে। ন্যাচারালি বেয়ার মিনিমাম দিয়ে তো কোনো কাজ হবে না। আর এখানে যেহেতু অনেকগুলো এজেন্সি এখানে ইনভলভড, অনেকগুলো অথরিটি যেহেতু ইনভলভড, কাজে বিচারটাও সেরকমই হয়। কিন্তু এদের সবথেকে একটা বড় ব্যাপারটা হচ্ছে এদের কিন্তু কোনো নির্দিষ্ট কিন্তু বয়স সীমা নেই অবসর গ্রহণের। এরা আমৃত্যু কিন্তু এই পজিশনে থাকতেই পারেন, লাইফ টেনিওর। আর একটা ব্যাপার হচ্ছে কি, এদের মধ্যে একটা ব্যাপার হচ্ছে 65 বছর বয়স হলে যদি কারো 10 বছরের বেশি সার্ভিস হয়ে থাকে তারা একটা সিনিয়র স্ট্যাটাস পান। সিনিয়র স্ট্যাটাস পান হচ্ছে তখন তারা
কিন্তু হালকাভাবে কাজ করবেন, মোটামুটিভাবে 25% ওয়ার্কলোড দেওয়া হবে উইথ ফুল বেনিফিট। সেটাকে বলে সিনিয়র স্ট্যাটাস, কিন্তু তাকে ফুল স্কেল স্ট্যাটাসের তিনি জজ থাকতে পারে না, কিন্তু সেটা হচ্ছে তার ইচ্ছার ওপরে। তাকে কিন্তু কেউ বলতে পারে না যে তুমি এবারে সিনিয়র স্ট্যাটাস নিয়ে তুমি এইবারে অবসর গ্রহণ করো। তাদের নর্মালি তাদের অবসর হচ্ছে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। এবং বুঝতে পারছেন, এটা যদি ডিস্ট্রিক্ট জাজের হয়ে থাকে তাহলে অ্যাপেলেট কোর্টের বা ফেডারেল সার্কিট কোর্টের মানে বিচারপতিদের জন্য তাদের কাছ থেকে কি আশা করা হয়। হাইলি এক্সপিরিয়েন্স লয়ার তো তাকে হতেই হবে। ডিস্ট্রিক্ট জজের যে কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স তার থেকে এদের অনেকটাই বেশি হতে হবে, এবং অফেন ফর্মার ডিস্ট্রিক্ট জাজ হতে হবে। ডিস্ট্রিক্ট জাজের ক্ষেত্রে বলা হচ্ছে তাকে স্টেট জাজ হতে হবে। আবার এখানে সার্কিটকে অ্যাপেলেট সার্কিট কোর্টের ক্ষেত্রে বলা হচ্ছে তাকে ডিস্ট্রিক্ট জাজ হতে হবে মিনিমাম, মানে ওয়ান অফ দি ক্রাইটেরিয়া। আরেকটা হচ্ছে যে স্ট্রং কনস্টিটিউশনাল বা লিগাল এক্সপার্টিস তাকে থাকতেই হবে, স্ট্রং কনস্টিটিউশনাল বা লিগাল এক্সপার্টিস। এবং এদের ক্ষেত্রেও সেই একই ব্যাপার যে এদের কিন্তু নির্দিষ্ট কোনো রকম অবসর বয়সসীমা কিছু নেই। এরা আমৃত্যু কিন্তু ক্ষমতায় মানে পদে আসীন থাকতেই পারে। এরপরে শেষমেশ হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কী ব্যাপার, এখানে ডিস্টিংগুইশড অ্যাপেলেট জাজ তাকে হতে হবে। মানে যত ওপর দিকে উঠবেন ততই তো তার যে আরও পজিশনের যে কোয়ালিফিকেশন ডিমান্ড সেটা আর বাড়তে থাকবে। টপ কনস্টিটিউশনাল লয়ার হতে হবে। সংবিধান বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের বিচারপতি হয়তো চারটিখানি কথা নয়। এর আগে শুরুতেই যে বলেছিলাম, তারা প্রেসিডেন্টের যে নির্দেশকে একদম মানে ওভারটার্ন করে দিচ্ছেন, ফলে তাদেরকে তো নিজেদের ক্ষেত্রে তো ততটাই মানে যাকে বলে অথরিটেটিভ হতে হবে। তারপরে অনেকেই দেখা যায় যে যারা হার্ভার্ড বা ইয়েলে ল নিয়ে পড়াশোনা করছেন, তাদের মানে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি তাদের অনেকেরই কিন্তু হার্ভার্ড বা ইয়েল থেকে কিন্তু আইন নিয়ে পড়াশোনা করা আছে। এবং মানে আমেরিকার যে সব থেকে টপ ল স্কুল সেখান থেকে কিন্তু তারা আছেন। এদের বয়স 40 থেকে 60-এর মধ্যে হওয়াটা বাঞ্ছনীয়, কিন্তু সেটা কোনো নির্দিষ্ট বয়স সীমা কিছু বলা নেই। প্রেসিডেন্ট সামটাইমস প্রেফার ইয়ঙ্গার নমিনিস ফর লঙ্গার ইডিওলজিক্যাল ইনফ্লুয়েন্স। অর্থাৎ এখানে 40 বছর বয়সে যদি কেউ সুপ্রিম কোর্টে ঢোকেন, তাহলে তো যদি ধরা যায় যে 70 বছর বয়স পর্যন্ত তিনি কাজ করবেন, তাহলে তো 30 বছর ধরে তো সুপ্রিম কোর্টে তার তো একটা তো মানে ইনফ্লুয়েন্স থেকে যায়। অনেক ক্ষেত্রে প্রেসিডেন্টরা তো হচ্ছে খুব বেশি হলে 2টো টার্ম পেলে 8 বছর, কিন্তু তারপরে আরও মানে দু আড়াই দশক তো তারা তো থাকবেন। ফলে তারা এমনভাবে চুজ করেন যাতে মানে এই আমাদের দেশে যেমন সুপ্রিম কোর্টের বিচারপতি 3-4 মাস কি 5-6 মাস বাদে বাদে রিটায়ার করছেন, প্রধান বিচারপতি মানে অনেক দিন পরে হয়তো দেখা গেলো 2 বছরের টার্ম পেয়েছেন, কিন্তু বেশিরভাগই 6 থেকে 8 মাস। কিন্তু এদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরা আমৃত্যু কিন্তু সেই পদে থাকতে পারেন, এবং সেই জন্যে তাদের যখন নিয়োগ করা হয় তখন কিন্তু যথেষ্ট কশন নিয়ে নিয়োগ করা হয়, যাতে তাদের যে এফেক্ট সেটা অন্তত রাজনৈতিকভাবে যে প্রেসিডেন্ট তাকে নমিনেশন দিয়ে যাচ্ছেন তার পক্ষে সুবিধাজনক হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে মানে বিচারপতিরা এরা কিভাবে নিযুক্ত হন, এদের যে নমিনেশন বা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা, এটাও কিন্তু বেশ কিছুটা মানে যাকে বলে রাজনীতির ঊর্ধ্বে না ওঠার অনেক বিতর্ক রয়েছে। আগে দেখা যায় যে স্টেপগুলো কি, প্রথমে ভ্যাকান্সি ডিক্লেয়ার করা হবে যে অমুক লেভেলে অমুক কোর্টে এতগুলো ভ্যাকান্সি আছে। ভ্যাকান্সি অনুযায়ী তখন তারপরে তার জন্য আবেদনপত্র হয় সংগ্রহ করা হয়, না মানে যারা ইন্টারেস্টেড পার্সন তারা নিজেরাও আবেদন করতে পারেন। জেনারেলি আবেদন মানে প্রেসিডেন্টের কাছে জমা পড়ে সেনেটারদের কাছ থেকে, নাহলে বিচারপতিদের অ্যাক্টিং বা প্রাক্তন বিচারপতিদের কাছ থেকে, পার্টি লিডারদের কাছ থেকে, তারপরে আইন সংগঠন বা লিগাল অর্গানাইজেশন যেমন বার কাউন্সিল থেকে। আমাদের এখানে বার কাউন্সিল বলছে, ওদের ওখানে বার অ্যাসোসিয়েশন বা যে নামে থাকুক না সেটাকে লিগাল অর্গানাইজেশন বলছে। আর হচ্ছে হোয়াইট হাউসের নিজস্ব কিছু হোয়াইট হাউস অবজারভার্স রয়েছে, তারা রয়েছেন। এরপরে গোয়েন্দা বিভাগ এবং অন্যান্য যে প্রফেশনাল যে অথরিটিস আছে তারা কিন্তু এই যে আবেদনকারী বা নমিনেটেড যে সমস্ত সিভি, এই সিভিগুলো কিন্তু তারা চেক করে মানে তারপর একটা শর্ট লিস্ট করবে। যতগুলো পোস্ট আছে তার থেকে বেশ কিছুটা সংখ্যায় বেশি হলেও তারা তো আবেদনগুলোকে তো পত্রগুলোকে তো শর্ট লিস্ট করবেন। এই শর্ট লিস্ট করার পর সেখান থেকে প্রেসিডেন্ট তার নিজের ইচ্ছা মতো, প্রেসিডেন্টের এখানে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাটাও কিন্তু
মানে কী কী আবেদন এলো তার উপরে নির্ভর করে। অনেক ক্ষেত্রে তিনি নিজেও আনিয়ে নিতে পারেন এবং তারপর তিনি যে একজনকে নিযুক্ত করলেই যে সেটাই ফাইনাল তা নয়, তাকে কিন্তু সিনেটের মাধ্যমে সেটাকে পাস করিয়ে নিয়ে আসতে হবে। এইটা হচ্ছে আমেরিকার বিচারপতি, সেটা ডিস্ট্রিক্ট লেভেলের হোক বা অ্যাপেলেট লেভেলের হোক অথবা সুপ্রিম কোর্ট লেভেলে হোক, সবার জন্যই কিন্তু সেই একই নিয়ম। এইবারে একটা কথা একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে প্রেসিডেন্টরা কিন্তু সবসময় একটু খেয়াল রাখেন যে এই যে সুপ্রিম কোর্টে, পার্টিকুলারলি সুপ্রিম কোর্টের নিয়োগের ক্ষেত্রে, কারণ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটাই তো তাদের যে অথরিটির সঙ্গে তো অ্যাকচুয়ালি সংঘর্ষটা কিন্তু সেখানেই হয়। তো ন্যাচারালি এই ধরনের এই লেভেলে যখন কোনো একজন বিচারপতি নিয়োগ করা হয়, তখন তার আগে কিন্তু পলিটিক্যাল ফিলোসফি থেকে শুরু করে সেই ব্যক্তির যে ইতিহাস বা তার ফিলোসফি বা অ্যালাইনমেন্ট হচ্ছে কি না, বা মানে একটা সর্বসম্মতি আছে কি না, কারণ না হলে পরবর্তীকালে এই প্রেসিডেন্টকে হয় কেউ ধন্য করবে, না হলে এই প্রেসিডেন্টকে সবাই নিন্দা করবে যে এই ধরনের একটা সিলেকশন করার জন্যে। ফলে মানে শুধুমাত্র যে পদ্ধতিগত কিছু ব্যাপার মেনে চলে একজন সুপ্রিম কোর্টের জাস্টিস হতে পারবেন তার কোনো কথা নেই। এবারে আসুন, এই যে যারা এই বিচারের সঙ্গে যারা যুক্ত তাদের মোটামুটি বেতনটা কীরকম। যে ফেডারেল কোর্ট যে বিচারপতি, তারা মোটামুটিভাবে $2,60,000 পার ইয়ার প্লাস অন্যান্য বেনিফিটস। এই যে ফেডারেল সার্কিট কোর্টের যে জাজ আছে তার জন্য হচ্ছে $2,75,000 পার ইয়ার ডলার। তারপরে সুপ্রিম কোর্টের যে অ্যাসোসিয়েটেড জাজ তার হচ্ছে $3,05,000 পার ইয়ার। আর যে চিফ জাস্টিস তার হচ্ছে $3,18,000 পার ইয়ার। আর এদের এই যে বিশেষত এদের মধ্যে একজনের নাম উল্লেখ না করলেই হচ্ছে নয়, সেটা হচ্ছে যে চিফ জাস্টিস। এই চিফ জাস্টিসের কাজ কি? দি হেড অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য ফেডারেল জুডিশিয়ারি, সমস্ত কিছুর জন্য তিনি কিন্তু প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। আরেকটা এখানকার যে জুডিশিয়ারি সেটা সম্পর্কে বলার ব্যাপার হচ্ছে কি, একটা টার্ম আছে সেটাকে বলে স্টেয়ার ডিসাইসিস। স্টেয়ার ডিসাইসিস মানে ব্যাপারটা হচ্ছে যে আমেরিকার সংবিধান কিন্তু আমাদের ভারতের মতো এই মোটা আর এই এত বড় নয়, মোটামুটি ছোটোখাটো একটা সংবিধান। কিন্তু সেখানে যে সমস্ত জিনিস সংবিধানে খুব একটা ভালো করে বলা নেই, সেটা কিন্তু এই জাজমেন্ট নির্ভর, অর্থাৎ কিনা যে জাজমেন্টে যে প্রথাটা চলে আসছে সেটাকেই কিন্তু মোটামুটি আইনের মর্যাদা পায়। ফলে ওখানে একটা নিয়ম হচ্ছে যে যদি উচ্চতর আদালত যদি কোনো ক্ষেত্রে কোনো ডিরেক্টিভ একটা অর্ডার দিয়ে থাকে, তাহলে লোয়ার কোর্টদের সেটাকে ফলো করতেই হবে। প্যারালাল কোর্টরা অনেক ক্ষেত্রে হয়তো সেটাকে নেগেট করে দিতে পারেন, কিন্তু সেটা খুব একটা বেশি হয় না। মোটামুটিভাবে একবার যেটা মানে আইনে মতো মর্যাদা পেয়ে গেছে সেটাই মেনে চলাটাই ওখানে, অর্থাৎ কিনা দে গো বাই প্রেসিডেন্ট, এবং এই জন্য এটা নাম হচ্ছে স্টেয়ার ডিসাইসিভস। তো আমেরিকান জুডিশিয়ারি প্রেসিডেন্ট নির্ভর। তো এখন একটা ব্যাপার দেখতে হবে যে এই যে আমেরিকান যে সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের গুরুত্বটা কোথায়। প্রথম দিকে বলেছি যে প্রেসিডেন্টের যে অর্ডার বা কংগ্রেসের যে অর্ডার সেটাকে পর্যন্ত তারা কিন্তু বাতিল করে দিতে পারেন অন কনস্টিটিউশনাল গ্রাউন্ড। তা সেই জন্যে জুডিশিয়াল রিভিউয়ের যে ব্যাপারটা, একটা কংগ্রেস একটা আইন পাস করলেই কিন্তু সেটা আইন হচ্ছে না যদি সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করে তার এগেনস্টে যদি কিছু, যেমন মারবেরি ভার্সাস ম্যাডিসন একটা কেস আছে। দি কোর্ট অ্যাকোয়ার্ড দি পাওয়ার টু স্ট্রাইক ডাউন আনকনস্টিটিউশনাল লজ। অসাংবিধানিক যে সমস্ত আইন তৈরি হচ্ছে সেটাকে একদম নাকচ করে দেওয়া। ইনভ্যালিডেট এক্সিকিউটিভ অ্যাকশন, প্রেসিডেন্ট বা প্রশাসনের অন্য যে লেভেল থেকে যদি কোনো অ্যাকশন নেওয়া থাকে সেই অ্যাকশনকে বাতিল করে দেওয়ার মতো ক্ষমতাও কিন্তু প্রেসিডেন্টের রয়েছে। এবং চেক অন কংগ্রেসের তো দুটো কক্ষ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট।
তারা যৌথভাবে অথবা এককভাবে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে যদি সেটাকে কার্যকরী করতে যায় এবং সেটা যদি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় এবং সুপ্রিম কোর্ট যদি মনে করে যে এটা অবৈধ, তাহলে কিন্তু কংগ্রেসও কিছুই করতে পারে না। অর্থাৎ কিনা পাবলিক রিপ্রেজেন্টেটিভদের যে সুপ্রিম বডি, তারাও কিন্তু সুপ্রিম কোর্টের কাছে অসহায়। তারপরে ফান্ডামেন্টাল রাইটস, এই ফান্ডামেন্টাল রাইটস নিয়ে তো সরকারের সঙ্গে মানুষের তো সবসময় অহরহ তো বিবাদ বাড়ছে। সিভিল রাইটস, রেশিয়াল ইকুয়ালিটি, ফ্রি স্পিচ মানে বাক স্বাধীনতা, তারপরে ভোটিং রাইটস, প্রাইভেসি রাইটস, তারপরে রাইটস অফ অ্যাকিউজড পারসনস, কিংবা যারা বিচারাধীন বন্দী বা যারা বিচারের মধ্যে চলে এসেছেন, তাদের বিরুদ্ধে তো প্রশাসন কাজ করছে। অতএব প্রশাসনের ওপরে চেক রাখার জন্য কিন্তু এই সুপ্রিম কোর্ট রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট কিন্তু অনেক ক্ষেত্রে আইনের মর্যাদা পায়। অর্থাৎ প্রশাসনকেও কিন্তু সতর্ক থাকতে হয় যে তারা এমন কোনো কাজ করছেন কিনা যে কাজটা পরবর্তীকালে মামলা হলে তাদের বিরুদ্ধে যেতে পারে। ইনফ্লুয়েন্স অন পলিটিক্স এবং সোসাইটিতে এখন বলছে অনেক ক্ষেত্রে, যেমন নিক্সনের যে ব্যাপারটা, পাবলিক লাইফ এবং পলিটিক্সের তো তার একটা বিশাল প্রভাব ছিল এবং এটা লাইফ টাইম একটা তার এফেক্ট থাকে। এবং এখানে জাজেদের যে পলিটিক্যাল ফিলোসফি, সেটাই কিন্তু পরবর্তীকালে মানে আমেরিকার যে মানে গাইডলাইন হয়ে যাচ্ছে, যে কারণে অনেকেই হয়তো প্রশ্ন করেন যে আমেরিকাতে সবথেকে পাওয়ারফুল কে, সুপ্রিম কোর্ট না প্রেসিডেন্ট না কংগ্রেসের যে হেড। তো এই হচ্ছে মোটামুটিভাবে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টকে যদি বলা হয় যে, যদি খুব ছোট্ট করে যদি বলা হয় আমেরিকাতে সুপ্রিম কোর্টের কি পজিশন, সেটা বলছে কংগ্রেস মেক্স ল, মানে কংগ্রেস তো আইন তৈরি করে এবং প্রেসিডেন্ট সেটা এক্সিকিউট করে, বাট সুপ্রিম কোর্ট ক্যান ইনভ্যালিডেট দেম if they violate the constitution. This is the essence of American system of checks and balance. আমরা আমাদের দেশেও শুনেছি সবসময় যে চেকস অ্যান্ড ব্যালেন্স, তা জুডিশিয়ারি যদি প্রশাসনের ওপরে সেই প্রভাবটা না থাকে এবং জুডিশিয়ারি যদি প্রশাসনের কথা অনুযায়ী না চলে, তাহলে কিন্তু প্রশাসনকেও অনেক সাবধানে থাকতে হয়। দ্যাট ইজ কল্ড চেকস অ্যান্ড ব্যালেন্স। শেষ পর্যন্ত যদি এই ব্যাপারটাকে মানে একটুখানি সংক্ষেপে বলতে হয়, তাহলে সুপ্রিম কোর্টের ভূমিকা কী বলা যেতে পারে। দি আমেরিকান সুপ্রিম কোর্ট ইজ নট মিয়ারলি এ কোর্ট অফ ল, ইট ইজ আমেরিকান যে সুপ্রিম কোর্ট, এটা কিন্তু শুধুমাত্র একটা মানে আদালত নয়, ইট ইজ সাইমালটেনিয়াসলি কনস্টিটিউশনাল গার্জিয়ান, অর্থাৎ সংবিধানের অভিভাবক। তারপর প্রটেক্টর অফ রাইটস, মানে আইনের যে আইনি অধিকারের যে রক্ষাকর্তা। ব্যালেন্স হুইল অফ ফেডারালিজম, এবং বিভিন্ন প্রদেশের মধ্যে যে ফেডারালিজম অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় যে স্পিরিট, সেটাকে মানে রক্ষা করা, সেটাও হচ্ছে এই সুপ্রিম কোর্টেরই দায়িত্ব। চেক অন পলিটিক্যাল পাওয়ার, আজকে প্রেসিডেন্ট বা কংগ্রেসের ওপরে তার যে একটা যে অথরিটি, এই অথরিটি কিন্তু মানে কংগ্রেসকে তার সীমার বাইরে যেতে দেয় না। অ্যান্ড এ মেজর আর্কিটেক্ট আমেরিকান পাবলিক লাইফ, এবং আমেরিকার যে জনজীবন, সেই জনজীবনের অন্যতম অভিভাবক। তো দিস ইজ ইন মাই ওপিনিয়ন ফেডারেল জুডিশিয়ারি অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। চেষ্টা করলাম যতটা পারা যায় তথ্য ভিত্তিক এপিসোডটা করার জন্য। জানি না কতটা পারলাম, আপনাদের কাছ থেকে সাড়া পেলে বুঝতে পারবো যে আমার প্রচেষ্টা সার্থক হলো কিনা। আজকের এপিসোড আপাতত এখানে শেষ করছি। এরপরে আবার কোনো একটা দেশের বিচার ব্যবস্থা নিয়ে এপিসোড করার চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে আশা করছি যে আপনারা আপনাদের ফিডব্যাক দিয়ে আমাকে একটু উৎসাহ প্রদান করবেন। নমস্কার।